আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। তো আচ্ছা, আগের দিন হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কীভাবে আসলে কাজ করে, ব্যাক এন্ডে আসলে কাজটাকে এটা নিয়ে একটা ব্রিফ ধারণা দিয়েছিলাম। তো একটু রিক্যাপে যাই। সো আমি যেটা দেখাইছিলাম আপনাদের, যে মনে করেন এটা মনে করেন ফ্রন্ট এন্ড, আমাদের এইখানে আছে ব্যাক এন্ড, আর এইখানে আছে মনে করেন ডেটাবেস। ঠিক আছে, তো ডেটাবেস হচ্ছে আমাদের অবভিয়াসলি যত ধরনের ডেটা আছে ওইগুলো। অ্যান্ড ব্যাক এন্ড করে কি, ডেটাবেসে হচ্ছে আমাদের থাকে র ডেটা। ব্যাক এন্ড করে কি, র ডেটা নেয়, র ডেটা নিয়ে ফার্স্ট হচ্ছে ও রিকোয়েস্ট করে ডেটাবেসের কাছ থেকে, র ডেটাটা নেয়, নিয়ে ব্যাক এন্ড করে কি এই ডেটাটাকে প্রসেস প্রসেস করে ওইটা ফ্রন্ট এন্ডকে পাঠায়। এর আগে ফ্রন্ট এন্ড করে কি, ব্যাক এন্ডকে একটা রিকোয়েস্ট দেয়। হ্যাঁ, একটা রিকোয়েস্ট দেয় কিসের থ্রুতে, একটা এপিআই এন্ড পয়েন্টের থ্রুতে। একটা এপিআই এন্ড পয়েন্টের থ্রুতে ও একটা রিকোয়েস্ট দেয়। রিকোয়েস্টের আবার কতগুলো মেথড আছে, যেমন আমাদের রিকোয়েস্ট অনেক ধরনের হতে পারে, যেমন গেট, পোস্ট, দেন আছে পুট, প্যাচ প্যাচ দেন আছে আমাদের ডিলিট। ওকে, এই এই পাঁচটাই হচ্ছে মেইন আর কি। আর রিকোয়েস্ট এটা পাঠায় কিসের মাধ্যমে, হেডারের মাধ্যমে। ঠিক আছে, তা রিকোয়েস্টটা আমাদের থাকে অনেকটা এরকম। আমরা যদি রিকোয়েস্টে দেখাই, রিকোয়েস্টের থাকে আমাদের হেডার থাকে, এবং আর থাকে কি বডি। ঠিক আছে, সো বডিতে থাকে আমাদের অ্যাকচুয়াল যদি কোনো ডেটা থাকে বা কোনো ইনফরমেশন পাস করতে হয় সেটা থাকে বডির ভিতরে। আর হেডার ভিতরে থাকে মেটা ডেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশন। সো মেটা ডেটা জিনিসটা কি, যেমন আমরা যদি কোনো ছবির প্রপার্টিস দেখি, মনে করেন আমি যদি ডেস্কটপে যাই, যেমন এই ছবিটার আমি রাইট ক্লিক করে যদি প্রপার্টিস দেখি, এই যে টাইপ অফ ফাইল, দেন লোকেশন কোথায়, সাইজ কত। হ্যাঁ, লোকেশন কোথায়, সাইজ কত, ক্রিয়েটেড, মডিফাইড, অ্যাক্সেসড, অ্যাট্রিবিউটস, এই ছবির সাথে অ্যাটাচ করা যত ধরনের এক্সট্রা ইনফরমেশন আছে এগুলো হচ্ছে আমাদের মেটাডেটা। ওকে, তো রিকোয়েস্ট হচ্ছে আমাদের হেডার থাকে, হেডারের ভিতর মেটাডেটা, বডির ভিতর ডেটা থাকে। আর ব্যাক এন্ড করে কি, আমাদের রিকোয়েস্টটা নেয় ও ওই অনুযায়ী, এই যে এই এপিআই এন্ড পয়েন্টটাতে যে আমরা রিকোয়েস্টটা পাঠাইছি, এই এপিআই এন্ড পয়েন্টটা একটা একটা ফাংশনের একটা ফাংশনকে পয়েন্ট করে। ঠিক আছে, একটা ফাংশন, মনে করেন পাইথনের ফাংশন। ও করে কি, এই ফাংশনের প্যারামিটারে আমাদের এই রিকোয়েস্টটা থাকে। হ্যাঁ, রিকোয়েস্টটা থাকে, আর যদি কোনো ডেটা থাকে সেটাও থাকে, এক্সট্রা যদি কোনো ডেটা থাকে সেটাও থাকে। সো এই ফাংশনটার ভিতরে হয় কি, আমরা এই রিকোয়েস্ট থেকে ডেটা নেই, মানে ইনফরমেশন নেই, এবং ডেটা থেকে ডেটা নেই, আর আমাদের এই যে ডেটাবেস থেকে ডেটা আছে এইটা নেই। এই তিনটা জিনিস মিলাইয়া আমরা একটা ওকে কী পাঠাই, রেসপন্স। এই রেসপন্সটা যায় কোথায়, এই রেসপন্সটা যায় ব্যাক এন্ডে। ব্যাক এন্ড করে কি, এই রেসপন্সটা ফ্রন্ট এন্ডে পাস করে দেয়। এবং জাস্ট লাইক রিকোয়েস্ট, রেসপন্সেরও এই দুইটা জিনিস আছে, একটা হেডার একটা বডি। ঠিক আছে, রেসপন্সে থাকে হেডার, আর কি থাকে, বডি। রেসপন্সের হেডারেও আমাদের থাকে ইনফরমেশন, এবং বডিতে থাকে আমাদের ডেটাটা কীরকম হয়, ডেটাটা হয় হচ্ছে আমাদের ডেটাবেজের টেবিলের রোগুলোতে আমাদের হচ্ছে অনেক এক্সট্রা ইনফরমেশন থাকে। ব্যাক এন্ড করে কি, ওই এক্সট্রা ইনফরমেশনগুলো কাটাছিড়া করে যতটুক লাগে ততটুক জেইসন অবজেক্ট বানায় একটা। জেইসন অবজেক্টটা আপনারা ধরতে পারেন সহজভাবে বুঝতে গেলে, একটা পাইথন ডিকশনারিকে যদি আমরা একটা স্ট্রিংয়ের ভিতর রাখি, ওইটা হচ্ছে আমাদের জেইসন অবজেক্ট।
মানে সহজ ভাষায় আসলে জিনিসটা এরকম না। জেসন হচ্ছে আমাদের একটা ফরম্যাট আর কি, ডেটা পাস করার জন্য আমাদের ওয়েবসাইটগুলো জেসন বুঝতে পারে। সো ওদের একদম ডাইরেক্ট পাইথনে ডিকশনারি পাঠিয়ে দিলে ওরা বুঝবে না। তো রেসপন্সে আমাদের বডির ভিতরে জেসন অবজেক্টটা থাকে, জেসন অবজেক্টের ভিতরে আমাদের থাকে লিস্ট অফ ইনফরমেশন, লিস্ট অফ ডিকশনারি, ঠিক আছে, লিস্ট অফ ডিকশনারি, ওকে, লিস্ট অফ ইনফরমেশন। আর তাহলে এইখানে আসে আমাদের রেসপন্স, আর রেসপন্সের হেডারে এইখানে কিন্তু রিকোয়েস্টের হেডারে কি আমরা একটা টাইপ পাঠাইছি না, রেসপন্সের হেডারে আবার থাকে আমাদের স্ট্যাটাস কোড, রেসপন্সের হেডারে আমাদের থাকে স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোড অনেক ধরনের হতে পারে, যেমন 200 হয়েছে ওকে, দেন আসসালামু আলাইকুম। আপনার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কিছু বলবেন? দেন আমাদের 400 আছে, 500 আছে, 302 আছে, এরকম অনেক আছে। এগুলো আপনাদের কারোই মনে রাখতে হবে না, এগুলো করতে করতে মাথায় চলে আসবে। কারণ 404 ম্যাক্সিমামই জানেন, একটা ডেভেলপার হওয়া লাগবে না। 404 নট ফাউন্ড পেজ অনেকেই দেখছেন ওয়েবসাইটে ঢুকলে। আচ্ছা ঠিক আছে, নট ফাউন্ড, ওকে। এইটা হচ্ছে কম বেশি আমাদের লাইফ সাইকেল আর কি, ব্যাক এন্ড টু ফ্রন্ট এন্ড। এটাকে আমাদের আরেকটা জিনিস বলা হয় যে রেসপন্স রিকোয়েস্ট মডেল, রিকোয়েস্ট মডেল। কারণ এখানে রেসপন্স আর রিকোয়েস্টের মাধ্যমে আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের ভিতর কি তথ্য আদান প্রদান হয়, ঠিক আছে। এবং এই নির্দিষ্ট এই যে রেসপন্স রিকোয়েস্ট মডেল ইউজ করে যে এপিআই ক্রিয়েট করা হয় এটাকে বলা হয় রেস্ট এপিআই। এবং রেস্ট এপিআইতে আমরা বেসিকলি ক্রাড অপারেশনস বানাই, ক্রাড ক্রাড অপারেশনস, অপারেশনস। ক্র্যাড জিনিসটা কি এখন আমরা দেখি, ক্র্যাড অপারেশন জিনিসটা কি। ক্র্যাড সিতে হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট, আর হচ্ছে রিট্রিভ, আর রিট্রিভ, ইউতে হচ্ছে আমাদের আপডেট, ডিতে হচ্ছে ডিলিট। মানে এই চারটা জিনিস যদি আমরা বানাতে পারি প্রত্যেকটা ডেটাবেস টেবিলের জন্য, এবং এগুলা প্রত্যেকটাকে যদি আমরা এপিআই এন্ড পয়েন্টে এক্সপোজ করে দিতে পারি, প্রত্যেকটার এক একটা কি আছে এপিআই এন্ড পয়েন্ট, এগুলো আমরা কি করি পাবলিকলি এক্সপোজ করে দিই, একটা আইপি অ্যাড্রেসে এক্সপোজ করে দিই। হ্যাঁ, এক্সপোজ করে দিলে হয় কি ওইখান থেকে আমাদের ফ্রন্ট এন্ড বলেন, আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন বলেন, সবাই ওই এপিআই কল করে নির্দিষ্ট ডেটে নিয়ে আসতে পারবে। ওকে, সো আমাদের বেসিকলি কাজ হচ্ছে গ্র্যাড অপারেশনস ক্রিয়েট করা, এটার জন্য তৃপ্তি আপু, আমরা একটা আপনি একটু ফ্রেমওয়ার্ক ইউজ আনমিউট করি। করেন, আপনার মনে হয় সাউন্ড আসতেছে অনেক। কার সাউন্ড আসতেছে? আচ্ছা ঠিক আছে, কোনো নয়েজ আসতেছে ব্যাকগ্রাউন্ড? জি স্যার, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। তৃপ্তি আপু মনে হয় মানে ওনার আনমিউট করা আছে। এখন আসে? না, এখন অফ হয়েছে স্যার। ওকে, তো আচ্ছা এইটা হচ্ছে আমরা একটা ফ্রেমওয়ার্ক যেমন জ্যাঙ্গোর মাধ্যমে বানাবো। ওকে ঠিক আছে, সো এতটুকু কে কে বুঝেন না, এই যে আপনার আগের দিন ক্লাসেও বুঝাইছি, আজকেও একটু রিক্যাপ দিলাম। তো রেসপন্স রিকোয়েস্ট জিনিসটা কি, আপনার এপিআই এর মাধ্যমে কিভাবে ডেটা পাস হয়, এটা থিওরিটিক্যাল ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে। নাই কারো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে। আচ্ছা,
আপনারা কি রিয়াক্ট প্র্যাকটিস করতেছেন সবাই? ভিডিওগুলো দেখছেন বা দেখতেছেন? জি ভাই, প্র্যাকটিস জি করতেছি। ভাইয়া দেখতেছি। অ্যাসাইনমেন্ট শিটের অবস্থা তো খুবই খারাপ। উম, অফিস থেকে কিন্তু আমাকে বলে দিছে যে তারা কিন্তু সবাইকে সার্টিফিকেটস দিবে না যদি না অ্যাসাইনমেন্ট ঠিকঠাক জমা দেয়। তখন আমারও কিছু করার থাকবে না। ওকে স্যার। ভাইয়া হয় চেষ্টা করবেন। পিসিতে একটু প্রবলেম ছিল বলে করতে পারি নাই। হ্যাঁ, করে ফেললেন। ব্যাপার হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো আগের যেগুলো বাকি আছে ওগুলো সাবমিট করে দিয়েন। ওগুলো আপনাদেরই লাভ আসলে। জি, স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এক এক করে যাই। তো একটু সিনারিওতে যাই যে যদি আপনি ব্যাক এন্ডে কাজ করেন তাহলে একটা কোম্পানি আপনাকে কি ধরাই দিতে পারে। তো মনে করেন একটা ওয়েবসাইটে যাই আমি। ওকে, রকমারি। রকমারি দিয়ে বোঝানো সহজ আর কি। তো মনে করেন আপনি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকলেন ব্যাক এন্ডে। আপনাকে বলবে কি, আপনাকে বলবে না সম্পূর্ণ ওয়েবসাইটে এপিআই বানাই দাও আমাকে। ইভেন্ট প্রজেক্টও সেট আপ আপনাকে দিয়ে করাবে না, কোনো একজন সিনিয়রই প্রজেক্ট সেট আপ করে। সো ওনরা করবে কি, জ্যাঙ্গোর একটা অ্যাপ্লিকেশন বানাবে, বানায়া 2-3 জন ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারকে কিছু এপিআই ধরাই দেবে। যেমন মনে করেন আপনাকে বলবে কি, এই যে এইখানে যে বুকসগুলো আসতেছে এই বুকসগুলা নিয়ে আসার এপিআই বানাবা। আর হচ্ছে এই যে ডিটেলসে গেলে যা যা ইনফরমেশন আসতেছে এগুলো হচ্ছে আনার জন্য একটা এপিআই বানাবা। তো আপনার কি লাগবে, বই ফেচ করার একটা এপিআই লাগবে আর বইয়ের ডিটেলস বের করার একটা এপিআই লাগবে। ঠিক আছে, এরকম একটা জিনিস বলবে ওরা। আপনাকে এরকম ফ্রন্ট এন্ড ধরাই দিবে, একটা ফিগমা ডিজাইন দিয়ে দিবে আর কি, যে ডিজাইনটা কীরকম দেখতে। আপনার তখন এটা দেখে বুঝতে হবে আচ্ছা আমার এখানে কি কি ডেটাবেস থেকে নিয়ে আসতে হবে। অনেক সময় করতে হবে কি, আপনার নিজের ডেটাবেসের টেবিল বানাতে হবে। ওকে, সো ডেটাবেসের টেবিল আবার এটা সিনিয়ররা নিজেরাই আগে থেকে ইআরডিআরটা বানাই দেয়। সো এই জিনিসটা আপনাদের যেইখানেই যান, যে কোম্পানিতেই যান, এই জিনিসটা আপনাকে দিবেই ফ্রন্ট এন্ডে কাজ করলে, মানে ব্যাক এন্ডে কাজ করলে। তো এইরকম একটা কিছু আপনাকে দিবে। এইটাকে বলে আমাদের ইআরডি বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। ওকে, ইআরডি জিনিসটা কি এটা একটু বোঝা জরুরি। সো আমরা হচ্ছে এখন কাজ করতেছি এইখানে, ঠিক আছে, এই পোর্শনে ডেটাবেস নিয়ে। ওকে, সো ডেটাবেসে আমাদের কি করতে হবে, ফার্স্টে টেবিল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, টেবিল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আরও সহজ করে বোঝায় আপনারা। ওকে, তো আমরা হচ্ছে ফার্স্টে এই এপিআইটা নিয়ে কাজ করবো যেটা আমাদের এই বইয়ের ইনফরমেশনগুলো দিবে। ওকে, তো এখন আসি আমরা। তো আমাদের লাগবে একটা ফেচ এপিআই। ওকে, ফেচ এপিআই, ফেচ বা আপনারা এটাকে বলতে পারেন রিট্রিভ এপিআই। রিট্রিভ এপিআই, এই যে আমাদের ক্র্যাডের আর হয়েছে রিট্রিভ। ওকে, আর হয়েছে রিট্রিভ। সো আমাদের একটা ফেচ এপিআই লাগবে ফর বুকস, ফর বুকস। ওকে, তো সো আমরা এমনিতে একটা ধারণা করি, মনে করেন 10/03 হয়েছে আমার আইপি অ্যাড্রেস পিসির। এই আইপি অ্যাড্রেসের 8080 পোর্টে আমি হচ্ছে আমার ব্যাকএন্ডটা রাখবো, মানে ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনটা চালাবো। এবং এইখানে গিয়ে কেউ যদি বুকসে গিয়ে ও যদি একটা গেট রিকোয়েস্ট পাঠায়, তাইলে ওকে আমি রেসপন্সে কি পাঠাবো, এই যে লিস্ট অফ ইনফরমেশন, লিস্ট অফ এই প্রত্যেকটা বই আর বইয়ের ইনফরমেশন। তাইলে এইখানে জিনিসটা অনেকটা এরকম যে লিস্ট অফ ডিকশনারি। হ্যাঁ, এরকম হবে
ডিকশনারির ভিতরে অনেক ইনফরমেশন থাকবে এরকম। ওকে, সো মনে করেন আমাদের ডেটাবেজে বইয়ের কিছুই নেই। হ্যাঁ, তো আমরা এখন কি করব? আমাদের কাছে প্রোভাইড করা আছে কি ইআরডি, এটা কোম্পানি নিজে থেকে প্রোভাইড করে দিছে ইআরডি। সো ইআরডিতে আমরা দেখব বুকস টেবিলে কি আছে। বুকস টেবিল, ওকে, বুকস টেবিলে কি আছে। এখন এই ইআরডি খুব সম্ভবত আমি ওইটা দেখে বানাই নাই, বাট ওইটার মতো হওয়া লাগবে ওরকম কথাও নাই, আমরা এইটাই বানাই। তো ওরা দেখে অ্যানিমেশন অ্যাড করছে, যাই হোক। তো এখানে দেখেন এখন ইআরডি জিনিসটা কি। আচ্ছা, আমরা একটা ইআরডি হাতে 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 বানাই, ঠিক আছে। সো ইআরডি হচ্ছে আমাদের এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। বুক টেবিল আমাদের একটা বানাতে হবে, এবং বুক টেবিলের আমরা একটু স্প্লিট করি, তো দেখি আমাদের এখানে কি কি আছে। বুক টেবিলে কি কি আছে। সো আমাদের দেখেন বইয়ের একটা কি নাম আছে, এই যে বিশাল নীলিমা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন বইয়ের একটা কি টাইটেল আছে, দেন কি আমাদের অথরের নাম আছে, যেমন ডক্টর আনু মাহমুদ, কয়টা স্টকে আছে, দাম কত। আর একটা কি সরি, একটা ছবি দেওয়া আছে। সো আমরা এই কয়টা জিনিস নিয়ে আগে কাজ করি। সো আমাদের কি আছে, বইয়ের নাম দেওয়া আছে। হ্যাঁ, বইয়ের নাম কি, টাইটেল মনে করেন, টাইটেল টাইটেল দেন অথরের নাম। হ্যাঁ, অথর, অথরের নাম, অথর নেম লিখলাম, অথর নেম। দেন স্টকে আছে কয়টা। হ্যাঁ, দেন এখানে আমি লিখতে পারি নাম্বার অফ স্টক, নাম্বার অফ স্টক। দেন প্রাইস, হ্যাঁ, দাম কত, প্রাইস, প্রাইস। তারপরে ছবিটা রাখার জন্য মনে করেন একটা ইমেজের ইউআরএল। হ্যাঁ, ইমেজ ইউআরএল, ওকে। সো এইটা মনে করেন আমাদের ডায়াগ্রামে থাকবে। এখন টাইটেল কি আমাদের, টাইটেল আমাদের হচ্ছে স্ট্রিং। টাইটেল আমাদের কি, স্ট্রিং। অথর নেম কি, স্ট্রিং, যেহেতু আমাদের টেক্সট। নাম্বার অফ স্টক কি আমাদের, ইন্টিজার। প্রাইস কি, ইন্টিজার। ইমেজ ইউআরএল কি, স্ট্রিং। আর প্রত্যেকটা বইয়ে বা প্রত্যেকটা টেবিলে আমাদের একটা আইডি থাকে, এটা ডিফল্ট দিতেই হবে। আইডিটা আমাদের বিভিন্ন ধরনের হতে পারে, আমি ধরে নিলাম এটা স্ট্রিংয়ে ধরে নিলাম, ওকে। এখন এই প্রত্যেকটা জিনিস কি আসলে বোঝায় আমাদের, এগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের ডেটাবেজের এক একটা কলামের নাম, মানে টেবিলের এক একটা কলামের নাম। সো আমি যদি এইটা কোনো একটা ডেটাবেজে বসাই, তাইলে মনে করেন আমাদের বই নামের একটা ডেটাবেজের টেবিল আছে। হ্যাঁ, সেই টেবিলে আমাদের এরকম কলামস আছে, অ্যান্ড ওই কলামসে আমাদের এইগুলোই থাকবে, এই যে আইডি থাকবে, টাইটেল, দেন আমাদের অথর, ওকে, প্রাইস, স্টাফস লাইক দ্যাট। তো এইটা দিয়ে আমরা কি টেবিলের স্ট্রাকচারটা ডিফাইন করে দিতেছি, এবং এর পাশাপাশি কি টেবিলের প্রত্যেকটা ফিল্ডে আমাদের কোন ডেটা টাইপ থাকবে এটা আমরা বলে দিচ্ছি, ওকে। সো ইআরডি এর কাজটা বুঝছেন আপনারা? কেউ একজন রেসপন্স করেন। এন্টিটি রিলেশনশিপ। হ্যাঁ, কাজটা বুঝছেন, এটা আসলে কি করে। এটা হচ্ছে আমাদের ডেটাবেসের টেবিলগুলো কীরকম দেখতে হবে এইটা আমরা আগে থেকে ডিফাইন করে নিই, ওকে। সো আপনাদের ডেটাবেস নিয়ে আমার একটা ক্লাস নিতে হবে, নেক্সট ক্লাস খুব সম্ভবত শুধু ডেটাবেসের উপরে থাকবে, কারণ এর ভিতর অনেক আপনাদের রিলেশনশিপস আছে। সো আপাতত আমি হচ্ছে শুধু মানে কীভাবে এপিআই ক্রিয়েট হয় এই প্রসেসটা দেখাই। তো আচ্ছা, আমরা কি করব, ফেচ এপিআই বানাবো বই ফেচ করার জন্য, ওকে।
আমরা আমাদের ইআরডি টেবিল দিয়ে দিল, ইআরডি থেকে আমরা কি করব, টেবিল বানাবো। হ্যাঁ, সো টেবিলে এগুলোর বাইরেও আমাদের আরও অনেক ইনফরমেশন থাকে বা থাকতে পারে বা থাকবেই, এটা কোম্পানি স্পেসিফিক ভ্যারি করে। যেমন আমাদের কোম্পানিতে প্রত্যেকটা টেবিলের সাথে কিছু ইনফরমেশন থাকে, যেমন ক্রিয়েটেড অ্যাট, দেন আমাদের ক্রিয়েটেড বাই, তারপর আমাদের থাকে অ্যাকশন, অ্যাকশন, তারপর আপডেটেড অ্যাট, আপডেটেড অ্যাট, দেন আপডেটেড বাই। এখন এগুলো কেন লাগতেছে? ক্রিয়েটেড অ্যাট দিয়ে আমাদের যদি কখনো জানা লাগে যে এই ইনফরমেশনটা আমার কত তারিখে এই টেবিলে পড়ছে, তখন ক্রিয়েটেড অ্যাটের ডেটটা দেখলে আমরা বুঝতে পারবো যে এত তারিখে আমার এই বইয়ের ইনফরমেশনটা ডেটাবেসে ইনসার্ট হয়েছে। ক্রিয়েটেড বাই দিয়ে কি করতে পারবো, কে আমার ইনসার্ট করছে। হ্যাঁ, আমাদের ইউজারেরও একটা টেবিল থাকে প্রত্যেক ডেটাবেসেরই, আমরা বানাই নিজেরা। ইউজারের টেবিলে আমরা যদি ক্রিয়েটেড বাই এর আইডিটা পাস করি, তাহলে আমরা ওই ইউজারের সকল ইনফরমেশন দেখতে পারবো। এটার লাভটা কি, যদি কেউ কোনো উল্টাপাল্টা জিনিস করে তার সম্পূর্ণ ইনফরমেশন আমরা এইখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। আপডেটেড অ্যাট, আপডেটেড বাই, কেউ যদি কোনোভাবে ইনফরমেশন চেঞ্জ করে, ওইটা আপডেটেড অ্যাটে থাকে যে কত তারিখে চেঞ্জ করছে, আর আপডেটেড বাইতে কে চেঞ্জ করছে। আর অ্যাকশন জিনিসটা হচ্ছে আমাদের লাস্ট অ্যাকশনটা কি, অ্যাকশনটা হচ্ছে আসলে এখানে অ্যাকশন থাকে আমাদের মেইনলি তিনটা। একটা হচ্ছে ক্রিয়েটেড, ক্রিয়েটেড, দেন থাকে আপডেটেড, আর থাকে হচ্ছে আমাদের ডিলিটেড। ডিলিটেড। এখন অ্যাকশনটা হয় কি, যদি আমি যাইয়া দেখি যে অ্যাকশন ক্রিয়েটেড, তার মানে এটা এর লাইফ সাইকেলে কখনো আপডেট হয় নাই, মানে এটা একদম নতুন একটা এন্ট্রি। আপডেটেড থাকলে কি লেটেস্ট এটা একটা আপডেট হয়েছে, আপডেটেড হলে আপডেটেড। আর ডিলিটেড মানে হচ্ছে ডিলিট। এখন আপনি চাইলে এই রো, এই সম্পূর্ণ রোটা, যেমন এখানে যদি আমাদের একটা রো থাকে, এই রোটাই আপনি উঠাই দিতে পারেন। হ্যাঁ, রোটাই একদম ডাইরেক্টলি উঠাই দিতে পারেন, অথবা আপনি কি অ্যাকশনটাকে ডিলিটেড বানাই দিলেন। তাইলে লাভটা হবে কি, এই ডিলিটেডটা আমাদের কিন্তু থেকে যাবে, এই ইনফরমেশনটা আমাদের এখানে থেকে যাবে, কিন্তু ডিলিটেড অ্যাকশনে থাকবে। এর লাভটা কি, এটাকে বলে সফট ডিলিট। মানে ভবিষ্যতে যদি আপনার ডিলিট করা কোনো ইনফরমেশন লাগে, তখন কি করবেন আপনি, এটা হচ্ছে অনেকটা ব্যাকআপ মেকানিজম আর কি। সো আমরা সফট ডিলিট করে ডিলিটেড ইনফরমেশন থেকে কিন্তু আমাদের পুরাতন ডিলিট করা ইনফরমেশনগুলো বের করে আনতে পারবো। আচ্ছা, আমরা একটু পজ করি, আজানটা শেষ হোক।
আচ্ছা, হ্যাঁ, ওকে। এই টেবিলের জিনিসটা তো বুঝছেন মনে হয় আপনারা। এখন ইআরডি বানাইলাম। এখন আমাদের কি আছে, ডেটাবেজে টেবিলটা আমরা বসালাম। এটা কিভাবে বসায় আমি এখনো দেখাই নাই, আমি একটু থিওরিতে যাই আগে। টেবিলটা বসানোর পরে আমরা এখন যে কোনো একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটা ফ্রেমওয়ার্ক নিব, যেমন আমাদের ক্ষেত্রে কি জ্যাঙ্গো। জ্যাঙ্গোতে আমাদের এই যে টেবিলের ইনফরমেশন আছে এগুলো নিয়ে আমাদের মডেল বানাতে হবে ফার্স্টে। মডেল, আমি আগের ক্লাসে মডেল ভিউ টেমপ্লেট পড়াইছিলাম না, এমভিটি। এমভিটির মডেলটা করে কি, মডেলটা আমাদের ডেটাবেজের স্ট্রাকচার ডিফাইন করে। ওকে, সো আমরা করব কি, ইআরডি দেখে দেখে মডেলে আমাদের একটা বুক মডেল বানাবো। বুক মডেল, এটা হচ্ছে আমাদের একটা ওপি, ঠিক আছে, ক্লাস ওপি। এইখানে আমাদের যেমন দিতে হবে টাইটেল ইকুয়াল টু, এইখানে ওদের কিছু জিনিসপত্র আছে আর কি, এটা দেখাবো আমি। সো মডেল লিখে আমাদের এইখানে এটা যে স্ট্রিং এটা ডিফাইন করে দিতে হয়, এরকম প্রত্যেকটা জিনিস আমরা এখানে ডিফাইন করে দিব। হ্যাঁ, করে দেওয়ার পরে ডেটাবেস মাইগ্রেশন নামে একটা জিনিস আছে। সো আমাদের কমান্ড প্রম্পটে গিয়ে আমরা যখন লিখবো যে, যেমন এটার জন্য লিখি আমরা পাইথন মেক মাইগ্রেশনস, দেন আবার লিখি মাইগ্রেট। হ্যাঁ, মাইগ্রেট, এটা আমি দেখাইলে ক্লিয়ার হবে আপনাদের। এই দুইটা জিনিস আমরা যখন করব তখন এই ইআরডি অনুযায়ী আমাদের অটোমেটিক একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে ডেটাবেজে। তারপর আমরা করব কি, জ্যাঙ্গোতে একটা ভিউ বানাবো। ভিউ ভিউতে আমাদের থাকবে ফাংশনসগুলো। সো আমরা মনে করেন একটা ফাংশন বানাবো যে গেট বুকস, এটার ভিতরে আমাদের থাকবে রিকোয়েস্ট। আর যেহেতু ডেটা নাই, ডেটা লাগবে না। সো গেট বুকসের ভিতরে আমরা করব কি, এই যে মডেল, এই বুক মডেল। সো মনে করেন আমরা লিখব বুকস ইকুয়াল টু বুক মডেল, এর ভিতরে একটা জিনিস আছে যেটা হচ্ছে অবজেক্টস ডট অল। অবজেক্টস ডট অল আমরা যখন দিব তখন ও হচ্ছে এইটার ভিতরে যতগুলো রো আছে সবগুলোকে পাইথন অবজেক্ট আকারে, আমরা যে ওপিতে অবজেক্ট বানাইতাম না, স্টুডেন্ট ক্লাস বানাই, দেন স্টুডেন্ট বানাইতাম, দেন টিচার বানাইতাম। সো ওইরকমও বুক মডেলের যত মানে প্রত্যেকটা রো এর জন্য অনেকগুলো অবজেক্ট বানায় একটা লিস্ট রিটার্ন করবে। সো আমাদের লিস্টের ভিতর থাকবে কি বুক মডেল, এরকম অনেকগুলো বুক মডেল আমাদের লিস্টের ভিতর থাকবে। সো এই বুকসের ভিতরে আমাদের কি লিস্ট অফ বুক মডেলস। এখন আমরা যদি কোনো ধরনের ম্যানিপুলেশন করতে চাই কি করতে পারি, ফর বুক ইন বুক মডেলস, দেন আমরা এই প্রত্যেকটা বুক মডেল অ্যাক্সেস করে ওগুলোর ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারি। ইনফরমেশন চেঞ্জ করে আমাদের জাস্ট ডেটাবেজে আমাদের আপডেট করতে হবে জিনিসটা। সো ওইখানে জ্যাঙ্গো তো খুব ইজি আর কি, বুক মডেল ডট সেভ যদি আমরা লিখি তাহলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। দেন আমাদের সবার শেষে একটা রেসপন্স রিটার্ন করতে হবে। সো রিটার্ন জেসন রেসপন্সের ভিতরে আমাদের থাকবে একটা মেসেজ যে যেমন বুক ফেস্ট সাকসেসফুলি সামথিং লাইক দ্যাট। দেন আমাদের যদি কোনো ডেটা পাস করতে হয় সেই ডেটাটা থাকবে একটা জেসন ডেটা আর কি। আর আমাদের স্ট্যাটাস কোডটা দিতে হবে। স্ট্যাটাস কোড আমাদের যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে কি 200। ওকে, এইটা যখন আমরা পাস করে দিব তার মানে আমাদের এপিআইয়ের কাজ শেষ। তো ফ্রন্ট এন্ড করতে পারবে কি, ফ্রন্ট এন্ড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমাদের স্ল্যাশ বুকস, এই স্ল্যাশ বুকসে গেলেই যে আমাদের এইখানে আসবে, এই জিনিসটা কীভাবে আমরা ডিফাইন করব, এর জন্য আমাদের জ্যাঙ্গোতে একটা ইউআরএল বানাতে হবে। এইখানে ইউআরএল বানানো যায়, ইউআরএলস। সো ইউআরএলসে আমাদের ইউআরএল দিতে হবে যে স্ল্যাশ বুকসে যখন আসবা তখন করবা কি, এই যে গেট বুকস ফাংশনটা কল দিবা।
এটা আমরা যখন ডিফাইন করে দিব তখন হবে কি আমাদের ফ্রন্ট এন্ড যখন এইখানে ঢুকবে এবং একটা গেট রিকোয়েস্ট পাঠাবে তখন ও করবে কি এই ইউআরএল ধরে এইখানে আসবে, এখানে এসে এই যে ফাংশন ধরে এই ফাংশনটা কল দিবে, দেন ওর যে ভিতরে রিকোয়েস্টটা আছে রিকোয়েস্টটা ধরবে, ধরার পর বুক মডেল থেকে সব বই নিয়ে আসবে, কোনো ইনফরমেশন চেঞ্জ করা লাগলে ওগুলো করবে, করে ডেটাবেসে সেভ করে একটা জেসন রেসপন্স পাঠাবে। এই রেসপন্সটা হবে কি, এই রেসপন্সটাই হচ্ছে আমাদের এই যে এইখানে রেসপন্সটা, এই রেসপন্সটা নিয়ে ফ্রন্ট এন্ড তার ইউআই এলিমেন্টে ওই ডেটাগুলো বসাইতে পারবে। ওকে, সো অনেক ইনফরমেশন বলা হয়েছে, আমরা এখন এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো ওকে, আচ্ছা নামাজের পরে আমরা হচ্ছে জ্যাঙ্গো ইনস্টলেশন, দেন এপিআই কিভাবে বানাতে হয় এগুলো দেখব। এর আগে আপনাদের রিয়্যাক্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা করতে পারেন, বা যে কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এখন আমি স্টার্ট করতে চাচ্ছি না, কারণ হচ্ছে তাহলে হচ্ছে অর্ধেকও না, কাজটা শুরু করে তারপর আমাদের ব্রেকে চলে যেতে হবে, ব্রেক পড়ে যাবে একটা। তো কোনো কোয়েশ্চেন বা কিছু থাকলে ওগুলো এখন করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা ভাইয়া, রিয়াক্টে হুম, ইউজ স্টেট, তারপরে আর কি কি শেখা প্রয়োজন, মানে বেসিক্যালি লাগবে জ্যাঙ্গোর জন্য আর কি? রিয়্যাক্ট আপনার জ্যাঙ্গোর জন্য লাগবে না, এটা হচ্ছে প্রথম কথা। রিয়্যাক্ট আমি শিখাচ্ছি কারণ হচ্ছে বর্তমানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের মানে যে আগে হতো কি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার আলাদা আলাদা থাকতো সব কোম্পানিতেই। বর্তমানে আপনার ব্যাক এন্ড ফোকাসড হলেও আপনার ফ্রন্ট এন্ড কিছু জানতে হবে, ফ্রন্ট এন্ড ফোকাসড হলেও ব্যাক এন্ড কিছু জানতে হবে, ফুল স্ট্যাক ডেভেলপারই হওয়া লাগে। কারণ হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রি খুবই কম্পিটিটিভ এখন, বুঝছেন? সো দেখা গেল যে আপনি জ্যাঙ্গো পারেন, ঠিক আছে, আরেকজন ক্যান্ডিডেট জ্যাঙ্গো পারে আবার রিয়্যাক্টও পারে, তো কোম্পানি অবভিয়াসলি যে জ্যাঙ্গো পারে রিয়্যাক্ট পারে তাকেই নেবে। তো এটার জন্য আমি আর কি ঠিক করছি যে আপনাদের দিয়ে রিয়্যাক্ট শেখাবো, তো এটা আপনাদের জন্যই ভালো হবে। সো রিয়্যাক্টে আমি এই কোয়েশ্চেনই জানতে চাইছিলাম যে আপনারা যদি রিয়্যাক্ট করেই থাকেন, আপনাদের মাথায় আসে না এই কোয়েশ্চেন যে রিয়্যাক্ট স্টেটগুলো কি, ইউজ স্টেট কি, ইউজ এফেক্ট কি, হুকস কি? জি ভাইয়া, ইউজ ইফেক্ট আর স্টেটের মানে কোনটার কাজ কি একটু বলবেন? হ্যাঁ, এগুলো মানে এই কারণে আমি বারবার জিজ্ঞেস করতেছি যে আসলে কোনো কোয়েশ্চেন নাই, নাহলে তো বোঝা ভাইয়া, যাচ্ছে আপনারা ইউজ পড়েননি। ইফেক্টটা মূলত এপিআই এর ক্ষেত্রে লাগে, একটু দেখছিলাম ভিডিও। এপিআই যখন কল করা হয়, ফেস করা হয়, তখন ইউজ ইফেক্টটা ম্যাক্সিমাম টাইম ব্যবহার করা হয়। আচ্ছা, ইউজ এফেক্টটা আপনারা অত সহজে বুঝবেন না, আমি ওইটা বুঝাই দিব না। আর আচ্ছা, একটু ধারণা দিয়ে দিই এখানে। জি ভাইয়া, মানে ইউজ স্টেট আর ইফেক্ট পার্থক্যটা একটু একটু বোঝাই দিন। তো মানে রিয়াক্টে অনেক ধরনের হুকস আছে, এই যে ইউজ নামের যত জিনিস আছে এগুলোকে হুকস বলে। হুকস হচ্ছে আম, মানে এক্সটেনশন, কাজের এক্সটেনশন, এটা স্পেশাল ফিচার আর কি। হুকসগুলো শুধুমাত্র রিয়াক্টেই আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজও আছে বাট ওগুলোকে হুকস বলে না ওরা। সো আমার এক্সপিরিয়েন্সে দুইটা হুকসই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে আপনাদের ইউজ স্টেট, আর একটা হচ্ছে ইউজ ইফেক্ট, ঠিক আছে? ওকে, ইউজ স্টেট জানার আগে আপনাদেরকে বুঝতে হবে স্টেট কি। স্টেট বুঝেন আপনারা? স্টেট কি? স্টেট ভেরিয়েবলস কি? স্টেট ভেরিয়েবলস, স্টেট ভেরিয়েবলস হচ্ছে যেই সব ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়। মানেটা কি? যেমন জাভা স্ক্রিপ্টে আমরা হচ্ছে মনে করি লেট নেম ইকুয়াল টু আনজার, হ্যাঁ,
দেন আরেকটা দিলাম আমি লেট কি দেওয়া যায়, এইজ এইজ মনে করেন দিলাম 23। ওকে, আমার নাম কি আমার লাইফের জীবনও চেঞ্জ হবে? রেসপন্স দিয়েন ভাই, রেসপন্স দিয়েন, নাইলে মনে হয় যেন দেয়ালের সাথে কথা বলতেছি। আহ, না ভাই। আনজার নামটা কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু এইজ নামটা কি প্রত্যেক বছর চেঞ্জ হয় না? জি। তাহলে এইজটা কি, এইজ ভেরিয়েবলটা কি আমাদের চেঞ্জ হয়? জি ভাই। জি ভাইয়া। এই যে ভেরিয়েবলের যে ভ্যালু, যেই সব ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয় ওগুলোকে বলে আমাদের স্টেট ভেরিয়েবলস। ভেরিয়েবলের ভ্যালুগুলোকে আমাদের বলা হয় স্টেট, এবং যেই ভ্যারিয়েবলের ভ্যালু বা স্টেট চেঞ্জ হয় ওগুলোকে বলা হয় স্টেট ভ্যারিয়েবল। এবং এইটা কেন ইম্পর্টেন্ট আমি বোঝাই। তো কাউন্টার কই, কাউন্টার, আচ্ছা দেখেন, এই যে প্লাস বাটনটা ক্লিক করলে মনে করেন এইখানে আমার একটা নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, নাম্বারটা হচ্ছে লেট কাউন্ট ইকুয়াল টু কি 0। আমি যখন প্লাস বাটনটা ক্লিক করি দেখেন কাউন্ট বাড়তেছে না? প্লাসটা আমি যতবার ক্লিক করি আমার কি কাউন্টের স্টেটটা কি চেঞ্জ হচ্ছে না? কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে না? জি। ইউআই এর ভিতরেই, ইউআই এর ভিতরেই আমাদের কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হচ্ছে। এই সব ভ্যারিয়েবলকে আমাদের বলা হয় স্টেট ভ্যারিয়েবল। ওকে, এবং স্টেট ভ্যারিয়েবলগুলো ম্যানেজ করাই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল কাজ ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে। এর কারণ কি, আমাদের অ্যাপ্লিকেশনে যে এগুলো কি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন না আমাদের, যে আমাদের ক্লিক করার সাথে সাথে কিছু না কিছু চেঞ্জ হচ্ছে ডিসপ্লেতে, আমাদের স্টেটগুলো চেঞ্জ হচ্ছে। সো আমাদের ফ্রন্ট এন্ডকে কিন্তু বোঝাতে হয় যে আমাদের এইটা হচ্ছে স্টেট ভেরিয়েবল, এবং তুমি সব সময় খেয়াল রাখবা এইটার ভ্যালু চেঞ্জ হয় কিনা, কারণ এইটার ভ্যালু চেঞ্জ হলে তোমার ইউআইতেও চেঞ্জ হয় না লাগবে। ওকে, সো আমি রিয়াক্ট অ্যাপ্লিকেশনে আমি যদি বোঝাতে চাই ওকে যে এই এইজ হচ্ছে আমার একটা স্টেট ভেরিয়েবল, এবং ইউজার যখন ইন্টারাক্ট করবে, মানে ইউজার যখন কোনো একটা বাটনে ক্লিক করবে বা কোনো একটা জিনিস হবে বা কোনো একটা টাইম এক্সিট করবে, তখন আমার এই ভেরিয়েবলটা চেঞ্জ হবে, এবং এটা যখন চেঞ্জ হবে সাথে সাথে আমাদের ইউআইতেও ওই চেঞ্জটা দেখানো লাগবে। হুম, তো তখন আমাদের এই এইজটাকে এইভাবে ডিফাইন করব না, আমরা তখন ডিফাইন করব লেট, দেন আমাদের একটা লিস্ট দিতে হয়, লিস্টের ভিতরে আমাদের প্রথমে থাকে ভ্যারিয়েবলের নাম এইজ, এবং সেকেন্ডটা থাকে সেট এইজ। সেট দিবেন এবং ভ্যারিয়েবলের নাম দিবেন, হ্যাঁ, সেট এইজ। এটা ইকুয়াল টু হবে আমাদের ইউ স্টেট, এটা নিচে লিখে, সো লেট এইজ সেট এজ, দেন এইখানে দিব কি ইউজ স্টেট। ইউজ স্টেটের ভিতরে আমরা একটা ডিফল্ট ভ্যালু দেব। ডিফল্ট বলতে এইজ আমাদের ইনিশিয়ালি কত ছিল 23, তো এইটা আমাদের শুরু হবে কি 23 থেকে, ঠিক আছে। এখন মনে করেন আমাদের রিয়াক্ট অ্যাপ্লিকেশন আছে, সো মনে করেন রিটার্ন করা, রিটার্নের ভিতরে একটা ডিভ আছে, ডিভটা শেষ হয়েছে আমাদের মনে করেন এইখানে ডিভ আছে বা ফ্র্যাগমেন্ট আছে। সো এইটার ভিতরে আমি মনে করেন একটা h1 ট্যাগ আছে, h1 ট্যাগ আছে, h1 ট্যাগের ভিতরে আমার এইচটা আমি দেখাবো, তো এইখানে আমি এইচ লিখে দিলাম। ওকে, তাইলে আমাদের এটা যদি আমি রেন্ডার করি তাহলে কি কত দেখাবে 23। ওকে, এখন আমি এখানে একটা বাটন দিলাম, বাটনে মনে করেন লিখলাম যে ইনক্রিজ, হ্যাঁ, ইনক্রিজ দেব। আর বাটনের ভিতরে আমি একটা ফাংশন ডিফাইন করে দেব যে অন ক্লিক
অন ক্লিকে আমরা করব কি ওয়ান ক্লিকে মনে করেন একটা ফাংশন লিখে দিই, যেমন ইনক্রিজ এইজ। হ্যাঁ, ইনক্রিজ এইজ। এখন এই ইনক্রিজ এইজটা আমাদের মনে করেন বাইরে এক জায়গায় বানাতে হবে। সো ইনক্রিজ এইজ, ওকে, এইখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। দেন এখন আমরা এই ভ্যালুটা চেঞ্জ করব, এই এইজটা চেঞ্জ করব। কীভাবে করব? এই যে সেট এইজ দিচ্ছে না ওরা আমাকে, সেট এইজের ভিতরে আমি যে ভ্যালুই দিই না কেন আমার এই ভ্যালুটা চেঞ্জ হয়ে ওই ভ্যালুতে ট্রান্সফার হয়ে যাবে। তো আমি যদি এখানে 24 দিই তাহলে হবে কি এটা 24 হয়ে যাবে, এবং 24 হওয়ার সাথে সাথে আমাদের যে এই এইজ, এইখানে এই ভ্যালুটা আমাদের 24 হয়ে যাবে, এবং ইউআইতেও আমরা 24 দেখতে পারবো সাথে সাথে। এটা এরকম না যে আপনাদের ব্রাউজারটা রিফ্রেশ দিতে হবে, আপনি ক্লিক করবেন সাথে সাথে 24 হয়ে যাবে। তো যেহেতু এইখানে কি ইনক্রিজ এইজ মানে আমাদের প্রত্যেক ক্লিকে কি এক এক করে বাড়বে, সো সেট এইজ কি দেওয়া যায়, এইজ প্লাস প্লাস দেওয়া যায়। হ্যাঁ, প্লাস প্লাস দিয়ে বোঝায় কি এইজ ইকুয়াল টু এইজ প্লাস 1। ওকে, এটা আমি যখন দিব ওয়ান ক্লিক, আপনি যতবার এরপর ক্লিক করবেন আপনাদের এইটা এক এক করে বাড়তে থাকবে, এবং সাথে সাথে ইউআইতেও কন্টিনিউয়াসলি চেঞ্জটা রিফ্লেক্ট হবে। ওকে, ইউজ স্টেটটা বুঝছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। আর ইউজ এফেক্ট যেটা, ইউজ এফেক্ট হচ্ছে এটা একবারই কল হয়। ইউজ এফেক্টের সিনট্যাক্সটাও একটু কঠিন। এটা হচ্ছে আপনার খুব সম্ভবত এইরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে। এইখানে একটা লিস্ট থাকে, দেন এটা আবার ক্লোজ করে। হ্যাঁ, এরকম থাকে। ওকে, ইউজ এফেক্টটা একবার দিয়ে কি বুঝাচ্ছি আমি? সো রিয়াক্ট অ্যাপ্লিকেশন নিয়ে যারা কাজ করতেছেন তারা বুঝে থাকবেন যে আমাদের রিয়াক্টে কিন্তু প্রত্যেকটা পেজ কিন্তু আলাদা আলাদা ফাইলে থাকে না, জেএসএক্স ফাইল বা টিএসএক্স ফাইল। হ্যাঁ, সো আমরা যখন রিলোড মারি বা অন্য একটা ওয়েব পেজে ঢুকি, প্রথমবার যখন ঢুকে একবারই, মানে একদম প্রথমবারই একবারই যদি আমরা কোনো কিছু একটা কল করতে চাই, তখন ওইটা আমরা ইউজ এফেক্টের ভিতরে বসাই। এটা আমি আবার বুঝাই। মনে করেন আমি হোম পেজে ঢুকলাম। হ্যাঁ, হোম পেজে ঢুকলে আমি চাই কি এই যে ইনফরমেশনগুলো নিয়ে আসার জন্য যত এপিআই আছে আমার কল হয়ে যাক। এই যে এই সব এপিআই আমি একসাথে কল করে দিব। তাইলে করব কি, ইউজ এফেক্টে এরোর মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মনে করেন আমার এপিআই আছে। সো সব এপিআই কল দেওয়ার মনে করেন একটা ফাংশন আছে, মনে করেন কল অল এপিআইস। হ্যাঁ, এইটা দিব, এইটা দিয়ে এইখানে আবার কমা দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। এইটা আমি যখন করব তখন কি হবে, হোম পেজে যখনই ঢুকবে প্রথমবার, একদম প্রথমবার ইউজ এফেক্টটা একবারই কল হবে। একবার কল হয়ে হবে কি সকল এপিআই কল হয়ে যাবে, দেন ওর ইউজ এফেক্টের কাজ শেষ। সকল এপিআই যখন কল হয়ে যাবে ও কি এই ইনফরমেশন সব পেয়ে যাবে, এবং আপনারা এরকম প্রথম রিফ্রেশই এই সকল ইনফরমেশন দেখতে পারবেন। এটা বুঝছেন? জি। আচ্ছা, আর একটা জিনিস আছে, এই যে ইউজ এফেক্টে দেখবেন কি সেকেন্ড ব্র্যাকেটের পরে একটা আপনার এরকম থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের ভিতর কি থাকে। এখন মনে করেন আপনার কল তো আপনি এপিআই করেই দিচ্ছেন। হ্যাঁ, আপনার এই ইনফরমেশনগুলো আসছে। ওকে, এখন মনে করেন আপনার এখানে কোনো একটা বাটন আছে, মনে করেন এই বাটনটা ক্লিক করলে আপনার এই যে ডেটাবেস টেবিলের ইনফরমেশনে কোনো একটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা কি আমাদের এইখানেও দেখাতে হবে না? তো আমরা যখন ইনিশিয়ালি কল অল এপিআইস কল দিছি তখন আমাদের ডেটাবেস ছিল একরকম টেবিলটা, এবং ওই বাটনে ক্লিক করার পর কি হয়েছে, ডেটাবেস টেবিলটা আরেক রকম হয়ে গেছে। তখন কি আমাদের সেকেন্ড টাইম কল অল এপিএস কল দিতে হবে। ওকে, তো আমরা করব কি, এই যে বাটনটা, এই বাটনটাকে আমরা একটা মনে করেন ইজ বাটন ক্লিকড, হ্যাঁ, এরকম দিয়ে আমরা একটা ইউজ স্টেট বানাবো। ইউজ স্টেট বানায়ে
এই ইজ বাটন ক্লিকটা আমরা এখানে রেখে দেব, ইজ বাটন ক্লিকড। ওকে, সো এইখানে আমরা যখন রাখবো তখন আমাদের হোম পেজে প্রথমবার কিন্তু ইউজ এফেক্ট কল হয়ে গেছে। এখন যদি আমি বাটনটা কোনো সময় ক্লিক করি, এই বাটনটা মনে করেন ক্লিক করি, তখন কি আমাদের এই স্টেটটা চেঞ্জ হবে না? এই স্টেটটা চেঞ্জ হলে জি ভাইয়া। ও এইখানেও সেই ইনফরমেশনটা পাবে যে আমার এই স্টেটটা চেঞ্জ হয়েছে। সো এইটা যখন চেঞ্জ হবে তখন আবার ও ইউজ এফেক্ট কল দিবে। সো সেকেন্ড এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যেই স্টেট ভেরিয়েবলগুলো দিবেন ওগুলার যদি কোনো ধরনের চেঞ্জেস আসে ইউজ এফেক্ট আবার কল হবে। তাহলে এটার ইউজ কেসটা কি? ইউজ কেসটা হচ্ছে, মনে করেন আপনি এইখানে কিছু টাইপ করলেন, ঠিক আছে, এরকম কিছু টাইপ করলেন, টাইপ করার সাথে সাথে আপনার ওই টাইপ করা জিনিসটা আপনি নিচে দেখতে চান। যেমন এই শায়েক আবদুল্লাহ নতুন বই আমি এখানে টাইপ করছি, টাইপ করার পরে এইখানে চলে আসছে, মনে করেন আগে নাই, আমি টাইপ করার পরে চলে আসছে। টাইপ করার পরে হচ্ছেটা কি, আমার ইউজ এফেক্টের ভিতরে আমি লিখে দিলাম যে আমার টাইপ করা হয়েছে, বা এরকম একটা স্টেট ভেরিয়েবল রেখে দিলাম যেটা হচ্ছে ট্র্যাক করে যে আমরা টাইপ করতেছি কিনা। সো ও যখন দেখবে যে আমরা টাইপ করছি তখন ও করবে কি, এই এপিআইটা কল দিবে। এপিআইটা কল দিলে রিয়াক্ট অ্যাপ্লিকেশন একদম ইন্টারেক্টিভ ওয়েতে, যে আপনার এখানে কোনো রিফ্রেশ বাটন ক্লিক করতে হবে না, আপনি দেখবেন টাইপ করে আপনি এন্টার দেবেন সাথে সাথে এখানে পপ হয়ে গেছে জিনিসটা। কারণ কি, ও পিছনে পিছনে এপিআইটা কল দিয়ে ফুল পেজটা রিফ্রেশ করে নিছে। ইউজ এফেক্টটা ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে কি মানে যেটুকু চেঞ্জ হবে ওইটুকু আবার কল দিবে? মানে এইখানে জিনিসটা হচ্ছে যে আপনার যেমন বাটনটা ক্লিক করলে হচ্ছে কি, মনে করেন বাটনটা ক্লিক করলে আমাদের এই যে শায়েক আবদুল্লাহ নতুন বই এই বক্সটা চলে আসবে। হ্যাঁ, জি বাটনটা ক্লিক করলে কি আমাদের ডেটাবেস টেবিলে একটা এন্ট্রি পড়তেছে না? জি বাট আমরা কি আগে এপিআই কল করে নিয়ে আসছি, ওইটা কি আমাদের আগের ডেটা? হ্যাঁ এখন আমাদের লাগবে কি নতুন ডেটা, তাহলে কি আমাদের ওই এপিআই গুলো আবার কল দিতে হবে। ওই এপিআই গুলো আবার কল দিতে কি আমাদের ইউজ এফেক্টের ভিতরে এই ফাংশনটা কল দিতে হবে না? জি তো আমরা করলাম কি, বাটন যে ক্লিক করতেছি এটা একটা স্টেটে রেখে দিলাম যে আমার বাটনটা ক্লিক হলে আমরা এই স্টেটটা চেঞ্জ করে দিব। সো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো স্টেট ভেরিয়েবল রাখলে এবং সেই স্টেটটা যদি কোনোভাবে চেঞ্জ হয় আমাদের ইউজ এফেক্টটা অটোমেটিক তখন কল হয়ে যাবে। ইউজ এফেক্ট অটোমেটিক কল হলে হবে কি, কল অল এপিআইস চলে আসবে, মানে কল অল এপিআইস কল দিয়ে দিবে ও, এবং আমাদের দেখবেন যে সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে, আপনার এই পেজ রিফ্রেশও দিতে হবে না। বুঝতে পারছি? জি। তার মানে আমি জানতে চাচ্ছিলাম যে ওই এপিআই যে কল দিল ভাইয়া, তাহলে কি মানে যেটুকু চেঞ্জ হলো ওইটুকুই আবার হ্যাঁ কল হ্যাঁ, দিল? যতটুক না না, এপিআই সবই আপনার এখানে আবার কথা সম্পূর্ণ আছে। কল দিবে আবার? আপনি যদি চান যে আমি শুধু যতটুক চেঞ্জ হচ্ছে ততটুক মানে করব, চেঞ্জ করব, তখন আপনার এই কল অল এপিএস না দিয়ে আপনি যেই এপিআইটা চেঞ্জ করবেন শুধু ওইটা দিয়ে দিলেও হবে এইখানে। মানে এইটা আপনার ইউজ কেসের উপর। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। যে আপনি যদি চান না আমি সব কল দিব না, ওইটা আপনি ওইভাবে ডিজাইন করে নিতে পারবেন। আচ্ছা, আমরা ব্রেকে যাই, নামাজ পড়ে 2টা ইনশাল্লাহ, 2টা আবার ফেরত আসতেছে, মসজিদ থেকে বের হতে 2টা বেজে যায়।